গাজায় নিহত ৬ জিম্মিকে বাঁচাতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জিম্মিদের হত্যার জন্য হামাসকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রবিবার গাজার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৬ জিম্মির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ধর্মঘট উপেক্ষা করে এতে অংশ নেয় হাজারো মানুষ। গাজার রাফা শহরে অবস্থিত সুড়ঙ্গ থেকে সবশেষ ৬ জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনার দায় নিয়ে তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। সোমবার জেরুজালেমে এক শোক অনুষ্ঠানে নিহত জিম্মিদের রক্ষায় ব্যর্থ হওয়ার দায় স্বীকার করে ক্ষমা চান তিনি। হারজগ বলেন, তাদের জীবিত উদ্ধার করতে না পারায় তিনি অনুতপ্ত। একই কারণে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জিম্মিদের হত্যার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপক্ষে গিয়েই ইসরায়েল রাফায় অভিযান চালিয়েছে। যে পর্যন্ত গাজা থেকে ইসরায়েলের জন্য হুমকি থাকবে সে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। হামাস মনে করছে ইরান ও হিজবুল্লাহ তাদের রক্ষা করবে, কিন্তু বাস্তবে এমনটা হবে না। আমরা হামাসকে পরাজিত করব এবং তাদেরকে চিরতরে নির্মূল করব। এদিকে গাজায় নিহত ৬ জিম্মির শেষকৃত্যে যোগ দিয়েছেন তাদের স্বজন সহ সাধারণ ইসরায়েলিরা। জেরুজালেমে শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানায় তারা একসঙ্গে বেঁচে ছিলেন, একসঙ্গে মারা গেছেন বলে তাদের স্মৃতিচারণ করেন স্বজনেরা। গাজায় ৬ জিম্মি নিহতের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি চুক্তির জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না। সোমবার হোয়াইট হাউসে ফেরার পর সাংবাদিকদের কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, হামাস ও ইসরায়েলকে একটি চুক্তিতে আনতে চূড়ান্ত প্রচেষ্টা চালানোর কথা বিবেচনা করছে তার প্রশাসন। অন্যদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলে কিছু অস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সপ্তাহান্ত শেষে সোমবার সকালে হোয়াইট হাউসে ফেরার পর সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকরা কোনো প্রশ্ন করার আগেই বাইডেন জানান, ইসরায়েলে যা ঘটছে সে বিষয়ে নজর রাখছেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান, জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির জন্য তার প্রশাসন চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনা করছে, যা খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। গাজায় হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর ভূমিকা যথেষ্ট মনে করেন কিনা জানতে চাওয়া হয় বাইডেনের কাছে। তবে ইসরায়েলে চলমান বিক্ষোভের বিষয়ে বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান বাইডেন। বাইডেন আরও জানান, নিহত ইসরায়েলি আমেরিকান জিম্মি গোল্ডবার্গ পলিনের বাবা মার সঙ্গে কথা বলেছেন তিনি। অন্যদিকে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজা যুদ্ধের বিষয়ে বক্তৃতা রাখেন। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন তিনি, তবে কেবল দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। প্যালেস্টাইনের নাগরিকদেরও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই কারণে ইসরায়েলে ব্রিটেনের অস্ত্র রপ্তানি নিয়ে ব্রিটেনের অনেক আইন প্রণেতা এবং আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করছে। ডেভিড লেমি জানান, তাদের পর্যালোচনায় উঠে এসেছে ব্রিটেনের কিছু অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে ইসরায়েল। তবে কোনো আইন প্রণেতা ইসরায়েলে ব্রিটেনের অস্ত্র রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ চান। স্বতন্ত্র এমপি জেরেমি করবিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, কিছু অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা গাজায় ইসরায়েলে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার সক্ষমতার উপর কী ধরনের প্রভাব ফেলবে। জবাবে লেমি জানান, ইসরায়েলে ব্রিটেনের অস্ত্র রপ্তানির পরিমাণ প্রায় 1%। আমেরিকা এবং জার্মানি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে অনেক বেশি জড়িত। রাশিয়ার নতুন পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি লঞ্চপ্যাডের সন্ধান পেয়েছেন আমেরিকান গবেষকরা। গত 26 জুলাই স্যাটেলাইট থেকে তোলা একটি ছবি বিশ্লেষণ করে রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন দুই গবেষক। মস্কো থেকে 295 মাইল উত্তরে অবস্থিত একটি নির্মাণ প্রকল্পকে সম্ভাব্য লঞ্চপ্যাড হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তারা। রাশিয়ায় ক্ষেপণাস্ত্রের নতুন একটি লঞ্চপ্যাড চিহ্নিত করেছেন আমেরিকার দুই গবেষক। পারমাণবিক শক্তি চালিত 9M370 বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের লঞ্চপ্যাডের সন্ধানের দাবি করছেন তারা।
রাশিয়ার সশস্ত্র বাহিনীর নতুন পারমাণবিক শক্তি চালিত এই ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ইনভিনসিবল বা অপরাজেয় বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানান, এই ক্ষেপণাস্ত্রের পরিসর প্রায় সীমাহীন। এছাড়া ইউএস মিসাইল ডিফেন্সের চোখ ফাঁকি দিতেও সক্ষম এটি। তবে বুরবেসনিকের কৌশলগত মান নিয়ে বিতর্ক রয়েছে বলে দাবি করছেন কয়েকজন পশ্চিমা বিশেষজ্ঞ। এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেওয়ার যে ঝুঁকি রয়েছে তা মস্কোর মোকাবেলা করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেন তারা। গত 26 জুলাই প্ল্যানেট ল্যাবস নামের এক কমার্শিয়াল স্যাটেলাইট ফার্ম থেকে তোলা একটি ছবি নিয়ে গবেষণা করেন ওই দুই গবেষক। তারা জানান, ভলোগদা-20 ও চেপসারা নামে পরিচিত একটি পারমাণবিক ওয়ারহেড স্টোরেজ ফ্যাসিলিটি সংলগ্ন একটি নির্মাণ প্রকল্পকে নতুন ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য স্থাপনের স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি মস্কো থেকে 295 মাইল উত্তরে অবস্থিত বলে জানান গবেষকরা। সিএনএ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অর্গানাইজেশনের বিশ্লেষক ডেকার এভেলেত স্যাটেলাইট চিত্রটি বিশ্লেষণ করেন। তিনি বলেন, সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের স্থাপনা স্থলে নির্মাণাধীন 9টি অনুভূমিক লঞ্চপ্যাড শনাক্ত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে বুরেভেসনিকের কৌশলগত মান, পরীক্ষার রেকর্ড এবং এর ঝুঁকি সম্পর্কে জানতে চেয়েছে ওয়াশিংটন। এ নিয়ে তাদের অনুরোধে সাড়া দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার বিমান হামলায় অন্তত 41 জন আহত হয়েছে। রবিবার রাশিয়ার তেল শোধনাগার ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দূরপাল্লার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। জবাবে ইউক্রেনে বিমান হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করছেন, তাদের তৈরি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। ইউক্রেনের মিনিস্টার অব স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজ আলেকজান্ডার ক্যামাইশেন বলেন, তাদের তৈরি করা দীর্ঘপাল্লার ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়ে সক্ষমতার প্রমাণ করেছেন তারা। তাদের তৈরি করা ড্রোন ক্ষেপণাস্ত্র রাশিয়ার 1500 কিলোমিটার ভেতরে আঘাত করছে বলে এই মন্ত্রী দাবি করেন। এদিকে খার্কিভে রাশিয়ার হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবারের এই হামলায় ফ্যাব 500 বোমা ব্যবহার করা হয়েছে। বোমাটির মধ্যে প্রায় আধা টন বিস্ফোরক ছিল বলে তারা দাবি করেন। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, একই দিনে রাশিয়ার ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। ইউক্রেন বিশ্লেষক ইয়ারোস্লাভ ট্রফিমভ বলেন, প্রায় 2 বছর ধরে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। তিনি বলেন, রাশিয়ায় হামলার ক্ষেত্রে আমেরিকা ও ইউরোপের মিত্ররা ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি। এই কারণে নিজস্ব ড্রোন প্রযুক্তির উন্নয়নে 2 বছর সময় ব্যয় করেছে ইউক্রেন। তাদের ড্রোনগুলো রাশিয়ার ইউরোপ অংশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। কৌশলগত কারণে প্রায় প্রতিদিনই নিজস্ব প্রযুক্তির ড্রোন ব্যবহার করে রাশিয়ার জ্বালানি, শক্তি ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করছে ইউক্রেন। ডয়েচে ভেলের রাশিয়া বিশ্লেষক কনস্টান্টিন এগার্ট বলেন, রাশিয়ার বিভিন্ন স্থাপনা ইউক্রেনের হামলার খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম খুব বেশি প্রচার করে না এবং স্থানীয় গণমাধ্যমগুলোকে এ ধরনের খবর প্রচার না করতে উৎসাহিত করে দেশটির সরকার। ইসরায়েলে আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। অবরুদ্ধ উপত্যকার একটি টানেলে 6 জিম্মির মৃতদেহ উদ্ধারের পর সোমবার এক বিবৃতিতে তারা এই হুঁশিয়ারি দিয়েছে। এদিকে ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান তরুণ হার্শ গোলবার্গ পলিনের শেষকৃত্যে তার বাবা জন পলিন বলেছেন, তার ছেলের প্রাণহানির বিনিময়ে শতাধিক জিম্মির মুক্তির আন্দোলন জোরালো হবে। এদিন ম্যানহাটনের ট্রাই স্টেটের প্রায় 5000 মানুষ মার্চ ফর গাজা সমাবেশে অংশ নেয়। প্যালেস্টিনিয়ানদের উপর ইসরায়েলি বর্বরতা ঠেকাতে দেশটিকে সব ধরনের সহায়তা বন্ধের আহ্বান জানান তারা। প্রেসিডেন্ট জো বাইডেন দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ইসরায়েল ও হামাসের মাঝে একটি যুদ্ধবিরতি খুবই কাছাকাছি। এ নিয়ে সিআইএ ডিরেক্টর, মোসাদ প্রধান, কাতার ও ইজিপ্টের প্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির প্রধান নির্বাহীর আশ্বাস, প্রতিশ্রুতি সবকিছুই মিথ্যা প্রতিপন্ন করে গাজায় লাশের সারি যেমন বাড়ছে, তেমনি সীমাহীন দুর্ভোগে সেখানকার নারী, শিশুসহ বাসিন্দারা। অন্যদিকে রাফার আন্ডারগ্রাউন্ডের একটি টানেল থেকে রবিবার ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান তরুণ হার্শ গোলবার্গ পলিন সহ 6 জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে, আর তাতে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। বাকি জিম্মিদের মুক্তির দাবিতে দেশটি জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে।
সোমবার শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়ে ইসরায়েলের বেশ কিছু শহর। বিক্ষুব্ধরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সময় মতো হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলে জিম্মিরা বেঁচে যেতে পারত। এর মাঝেই এদিন 23 বছর বয়সী পলিনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে, যেখানে তার বাবা জন গোলবার্গ পলিন বলেছেন, সামগ্রিক ব্যর্থতায় জিম্মিদের উদ্ধার করা যায়নি, তবে হার্শের মৃত্যু বাকি শতাধিক জিম্মির মুক্তির আন্দোলন জোরালো করবে বলে আশাবাদী তিনি। এদিকে এদিন ম্যানহাটনে ট্রাই স্টেটের প্রায় 5000 মানুষ মার্চ ফর গাজা র্যালিতে অংশ নিয়েছেন। তারা প্যালেস্টাইনিয়ানদের ওপর ইসরায়েলি বর্বরতা ঠেকাতে দেশটিতে সব ধরনের তহবিল বরাদ্দ বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। উইদিন আওয়ার লাইফ টাইম সংগঠনের ব্যানারে ইউনিয়ন স্কোয়ারে সমবেত সবার কণ্ঠে ছিল এক এবং অভিন্ন দাবি, আমেরিকার সহায়তায় গাজায় নৃশংসতা বন্ধ হোক। ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা এখন বেশ স্পষ্ট, জিম্মি সংকট অবসানে নেতানিয়াহুর সদিচ্ছার অভাব রয়েছে। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। অবরুদ্ধ উপত্যকার একটি টানেলে 6 জিম্মির মৃতদেহ উদ্ধারের পর সোমবার এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি দিয়েছে তারা, যেখানে যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছতে ব্যর্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করা হয়। গাজার জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ইসরায়েলের চলমান ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তা বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম আদালত। তাদের নির্দেশ মেনে নিয়েছে ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্টাড্রুট। ইউনিয়নের প্রধান আদালতের রায় মেনে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। গাজায় হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতায় বিক্ষুব্ধ ইসরায়েলবাসী সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় ইসরায়েলের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন হিস্টাড্রুট। সোমবার এই ধর্মঘট স্থানীয় সময় 2:30টার মধ্যে বন্ধ করতে হিস্টাড্রুটকে নির্দেশ দেয় দেশটির শ্রম আদালত। এই ধর্মঘট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে সরকার। সরকারের আবেদনের উপর ভিত্তি করে রায় দেয় আদালত। আদালতের এই রায় মেনে নিয়েছে হিস্টাড্রুট। এই সংগঠনের প্রধান আর্নন বার ডেভিড আদালতের রায় মেনে নিয়ে কর্মীদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর এটাই প্রথম ধর্মঘট। আর্ননের ডাকা এই ধর্মঘটের উদ্দেশ্য ছিল ব্যাংক ও স্বাস্থ্যসেবা খাতের মতো অর্থনীতির প্রধান খাতগুলোর কার্যক্রম ব্যাহত করা। এই রায় সরকারের জন্য একটি বড় বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে। গাজায় 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে দেশটির বৃহত্তম ইউনিয়নের এই কার্যক্রম বন্ধ করতে চেয়েছিল সরকার। ধর্মঘটে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সোমবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়। কোনো ফ্লাইট সময়ের আগে, আবার কোনোটা দেরিতে ছেড়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। হিস্টাড্রুট জানায়, দেশের বেশ কয়েকটি ব্যাংক, বড় শপিং মল ও সরকারি কার্যালয়ের পাশাপাশি পাবলিক ট্রানজিট এই ধর্মঘটে যোগ দেয়, তবে এতে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটি এই ধর্মঘটে যোগ দেয়। এইসব জায়গার স্কুলের সময় কমিয়ে আনা হয়েছিল। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে রবিবারের বিক্ষোভে সবচেয়ে বেশি মানুষ যোগ দেয়। আয়োজকদের অনুমান সারা দেশে 500,000-এর বেশি মানুষ র্যালিতে যোগদান করেছিলেন। ইসরায়েলি গণমাধ্যমের হিসাব মতে এই সংখ্যা 200 থেকে 400,000। বিক্ষোভে যোগ দেওয়া এসব মানুষের দাবি, গাজায় আটক বাকি জিম্মিদের মুক্ত করে আনতে বেঞ্জামিন নেতানিয়াহু যেন একটি চুক্তিতে পৌঁছান। ভারতের লাদাখ থেকে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে একদল বিক্ষোভকারী। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত লাদাখে স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার দাবিতে সোমবার 30 দিন ব্যাপী এই যাত্রা শুরু করেন তারা। অনেকদিন ধরেই সেখানকার বাসিন্দারা স্বায়ত্তশাসন দাবি করে আসছেন। এ বিষয়ে মোদী সরকার গঠিত কমিটি একাধিক বৈঠক করলেও কোনো সমাধান আসেনি। ভারতের দুর্গম উত্তর লাদাখ থেকে পায়ে হেঁটে প্রায় 1000 কিলোমিটার দূরে রাজধানী দিল্লিতে যাচ্ছে একদল বিক্ষোভকারী। তাদের দাবি, লাদাখকে একটি স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে অধিকার দিতে হবে। পাশাপাশি লাদাখের আদিবাসী অধ্যুষিত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা চান তারা। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তহীনতায় লাদাখের জনগণের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, জানান স্থানীয় রাজনীতিবিদ ডেলডেন নামগ্যাল। তাদের আশা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতিশ্রুতি অনুযায়ী লাদাখে আলাদা সরকার গঠন করবেন।
2019 সালে ভারতের কাশ্মীর থেকে আলাদা হয় লাদাখ। তখন থেকে এটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছে। তবে লাদাখের জন্য আলাদা গণতান্ত্রিক সরকার চাচ্ছেন অধিকার কর্মীরা। বর্তমানে লাদাখ অঞ্চলে জনসমর্থিত কোনো প্রতিনিধি নেই বলে জানান অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেই কোনো নেতৃত্ব। তাদের এমন দাবি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় সরকার কমিটি গঠন করেছে। লাদাখের কিছু স্থানীয় নেতাদের সাথে একাধিক বৈঠক করেছে এই কমিটি। তবে এসব বৈঠকের কোনোটি সফল হয়নি। বিশ্লেষকরা মনে করছেন আরও বৈঠক হওয়া উচিত। লাদাখ একটি স্পর্শকাতর এলাকা। চায়না ও পাকিস্তানের সাথে সীমানা থাকায় জাতীয় নিরাপত্তার দিক থেকেও অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক হাজি মুস্তফা। বেশ কিছুদিন ধরেই লাদাখে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিতে একের পর এক বিক্ষোভ হচ্ছে। তবে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করা বিক্ষোভকারীদের বিশ্বাস এবার তাদের দাবি ফেলতে পারবে না মোদি সরকার। নরওয়ের সৈকত থেকে একটি তিমির মরদেহ উদ্ধার করা হয়েছে। হলদিমির নামের বেলুগা প্রজাতির তিমিটির মৃতদেহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর রিসাভিকায় ভাসমান অবস্থায় পাওয়া যায়। রাশিয়া এই তিমিটিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করে আসছিল বলে ধারণা নরওয়ের গোয়েন্দা সংস্থার। সামরিক প্রভাব বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে বিশ্বের শক্তিশালী দেশগুলো অন্যান্য দেশে গুপ্তচর নিয়োগ করে। এই ক্ষেত্রে রাশিয়ার নাম প্রায় সময় উঠে আসে। 2019 সালে নরওয়ের সৈকতে একটি তিমি হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ধারণা করা হচ্ছিল যে এটি রুশ বাহিনীর গুপ্তচর। তবে সম্প্রতি রহস্যজনকভাবে মৃত্যু হল রুশ গুপ্তচর ওই তিমির। তিমিটির নাম ছিল হলদিমির। নরওয়ের হল এবং রাশিয়ার ভ্লাদিমির এই দুই শব্দ এক করে তিমিটির নাম দেওয়া হয়েছিল হলদিমির। নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে মৃত অবস্থায় মেরিন মাইন্ড নামের একটি সংগঠন গত সপ্তাহের শেষে হলদিমির নামের ওই তিমিটির নিথর দেহ উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষার জন্য বন্দরে নিয়ে যায়। সংগঠনটি বছরের পর বছর ধরে তিমিটির গতিবিধি অনুসরণ করে আসছিল। তিমিটির মৃত্যুর কারণ জানা যায়নি, এমনকি এর দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না জানিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্র্যান্ড বলেন, তিমিটির দেহাবশেষ উদ্ধার করতে সক্ষম হন তারা। মৃত্যুর কারণ জানতে ভেটেরিনারি ইনস্টিটিউট যাতে পরীক্ষা নিরীক্ষা করতে পারে সে কারণে তিমিটিকে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে রাখা হয়েছে। 5 বছর আগে প্রথমবারের মতো তিমিটিকে নরওয়ের সৈকতে দেখা গিয়েছিল। তখন তার শরীরে সেন্ট পিটার্সবার্গে তৈরি একটি গোপ্রো ক্যামেরা লাগানো ছিল। নরওয়ের গোয়েন্দা সংস্থা ওই সময় ঘটনাটি তদন্ত করে জানিয়েছিল তিমিটি রাশিয়ান সেনাবাহিনীর দ্বারা প্রশিক্ষিত হতে পারে, কারণ সে মানুষের সাথে মিশতে অভ্যস্ত। মস্কো এই অভিযোগের কোনো জবাব দেয়নি। নরওয়ের ভাষায় বেলুগা তিমিকে বলা হয় হাবাল। তিমিটি 14 ফুট লম্বা এবং ওজন ছিল 2700 পাউন্ড। হলদিমিরের আনুমানিক বয়স 15 বছর হতে পারে। বেলুগা প্রজাতির তিমিগুলো সাধারণত গড়ে 60 বছর বাঁচে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।